আয়নাঘর বাংলাদেশে রাজনৈতিক অপরাধে অভিযুক্ত থেকে শুরু করে অন্য অপরাধে দোষী সাব্যস্তদের এই ঘরে ঢুকিয়ে অমানসিক নির্যাতন করা হতো। তবে এই ঘরের ভিতরে কি হতো তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। একই সঙ্গে এই আয়নাঘর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মারুফ জামান। তিনি জানান 2017 সালের 4 ডিসেম্বর এয়ারপোর্টে যাচ্ছিলেন মেয়েকে আনার জন্য। তাকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর প্রায় 14 মাসের বেশি সময় তাঁর ঠাঁই হয় আয়নাঘরে। তিনি ছিলেন গ্রেড 2-তে, যেখানে 24 ঘন্টা তার উপর অকথ্য অত্যাচার করা হতো। মারুফ জামান জানান, জাহাজের বড় বড় কন্টেনার অন্ধকার করে রাখলে যত লম্বা হয় সেই রকম ছিল এই আয়নাঘর। মোট 10টি সেল ছিল। 2019 সালের 16 মার্চ তাকে ছেড়ে দেওয়া হয়। শেখ হাসিনা ও তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। মারুফ জামান তার অভিযোগের কথা জানাচ্ছেন, তার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। কেমন ছিল সেই আয়নাঘর আসুন শোনাই তার মুখেই। ফর্মার অ্যাম্বাসেডর মারুফ জামান একজন সরকারি কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। তার পূর্বে আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন, আর্মি হেডকোয়ার্টারে। আমাকে 2017 4 ডিসেম্বর 4 ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য, সেখান থেকে আমাকে ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স মিলে, যেটা কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই, তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তা টেনে নিয়ে যায়। রাস্তায় অনেক ধস্তাধস্তি মারামারি হয়, কিন্তু ওদের সাথে আমি পেরে উঠি পারিনি, কারণ ওরা ছিল 2টো মাইক্রোবাসে 10-12 জন লোক, আমি ছিলাম একা এবং ওদের সবার হাতে অস্ত্র ছিল। আমাকে ধরে গিয়ে 14 মাস রাখা হয় টর্চার সেলে। আয়নাঘরের 2টো ভাগ আছে, যেটা আপনাকে আয়নাঘর এখন বলেন যেটাকে আমি জিআইসি বলি, লেটসে জয়েন্ট ইন্টারোগেশন সেল, ডিজিএফআই এর কচুক্ষেতের পিছনে। আপনারা বাই দিস টাইম সবাই জানেন, এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি, কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে, যে তার বোধহয় 40 ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেনার আছে না, লোহার কন্টেনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটার ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। ওখানে 10টা সেল ছিল, এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয়। আমার সবচেয়ে খারাপ লাগে, সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে যখন ছিলাম ক্যাপ্টেন হিসেবে চাকরি, আমি অবসর করি, মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে সেনেট করার পর আমি চাকরি ছেড়ে দিই। এবং তারা যে কর্মকর্তারা আমার সাথে চাকরি করেছে এবং বিদেশে দেশে, সেই ব্রিগেডিয়ার, সেই কর্নেল, তারাই অবসর নিয়ে আমাকে যে অমানসিক অত্যাচার করতো, যেটা কি মানুষ? এটা কি মানুষ না? কেন এসেছেন আপনি? আমি দায় করতে, অভিযোগ দিতে যে এদের যারা পারপিট্রেটর, যারা শেখ হাসিনা, জি আমি অভিযোগ দিয়েই আসছি। জি না, কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি ওটা যদি আমাকে ট্রাইব্যুনাল বলতে, শেখ হাসিনা ছিল, তারেক জিয়া রহমান ছিল, তারেক সিদ্দিক ছিল, আর্মি চিফ ছিল, নাম যদি আমি জানি না, ট্রাইব্যুনাল যদি আমাকে বলতে বলবো আমি সেটা, যদি ট্রাইব্যুনাল আমাকে বলতে আমি সেটা বলবো। সংখ্যাটা মনে নাই আমার, ট্রাইব্যুনাল জানবে। ট্রাইব্যুনালটা আমি নামগুলো আমি সংখ্যাটা দিব না। শেখ হাসিনা and a team. আপনি মুক্তি পেলেন কবে, কোন সময়? 2019 16th April 2019 মার্চ। আমাকে নিয়েছিল কেন? আমি ভারত বিরোধী ছিলাম, এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কি করছে, এবং আমি সেগুলো লিখতাম। তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে, লেখা বন্ধ করো। আমি বলছি না, আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না, সেই জন্য আমি লিখতাম।
সে লেখার জন্য আমাকে তারা বলেছে এখন দেখি আপনাদের কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর বেশি। অভিযোগ দায়ের করে এখন আপনি কি চান? আমি চাই সৎ বিচার। আমি তো শুধু আমি না, আমার মতো হাজারো লোক ছিল। মারুফ জামান প্রাক্তন রাষ্ট্রদূত, তিনি তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানিয়েছে, সংবাদ মাধ্যমের সামনে এনেছেন। তিনি বলছেন যে আয়না ঘরে কি কি হতো, কীরকমভাবে অত্যাচার চালানো হতো, সেই সমস্ত বক্তব্য তিনি রেখেছেন। এবং মারুফ জামান একদম তার বক্তব্যের শেষে বললেন যে কেন তাকে এই আয়না ঘরে রাখা হয়েছিল। তিনি তো একজন সরকারি অফিসার ছিলেন, তিনি পররাষ্ট্র দপ্তরে ছিলেন এবং তারপর বাংলাদেশ সেনাবাহিনীতেও ক্যাপ্টেন পদে ছিলেন। তাহলে তাকে কেন এরকমভাবে আয়নাঘরে রাখা হয়েছিল বা গুম করে দেওয়া হয়েছিল? তিনি বলছেন যে তিনি ভারত বিরোধী ছিলেন। এই কথাটা মার্ক করবেন। ভারত বিরোধিতা করেছিলেন এই মারুফ জামান এবং তিনি হাসিনার কুকীর্তির কথা প্রকাশ্যে আনছিলেন, সেই কারণে নাকি তাকে গুম করা হয়েছিল। সম্প্রতি কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি সংবাদ মাধ্যমের সামনে বা গোটা বিশ্বের সামনে গুমঘরের ভিডিও প্রকাশ্যে এনেছিলেন। মানে গুমঘর কীরকম, সেখানে কিভাবে অত্যাচার করা হতো, সেই সমস্ত বিষয় তিনি সামনে এনেছিলেন। কিন্তু সেই গুমঘর নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল, কারণ সেই গুমঘরে যেরকম সুন্দরভাবে একটি পিঙ্ক টাওয়েল সাজানো ছিল, গুছিয়ে রাখা ছিল, সেটা এত বছর পরেও দিনের পর দিন, এত বছরের পর বছর সেখানে নোংরা জমেনি, খুব সুন্দরভাবে সেই পিঙ্ক টাওয়েলটা সাজানো ছিল, এটা একটা প্রশ্ন উঠেছিল। তারপর সেখানে যে চেয়ারে বসিয়ে যারা অভিযুক্ত বা যাদেরকে গুম করে আনা হতো, যাদের উপর টর্চার করা হতো বলে অভিযোগ, সেই চেয়ারটাকে এমনভাবে সাজানো হয়েছিল দেখে যেন মনে হতো কোনো হলিউড সিনেমায় যখন ইন্ট্রোগেশন করা হয় সেই সময় যেরকমভাবে চেয়ারে বসতে দেওয়া হয় অপরাধীদের বা যাদেরকে টর্চার করা হচ্ছে, ঠিক সেই রকমভাবে একেবারে বানানো একটি চেয়ার। যদিও সেই গুমঘরের যে বাস্তবতা, সেই বাস্তবতা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। এই গুমঘর কি শুধুমাত্র একটা মিথ, নাকি এই গুমঘরের কোনো বাস্তবতা রয়েছে? সত্যি কি শেখ হাসিনা তিনি গুম করতেন লোককে, তার যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তিনি এই গুমঘরে তাদের উপর অকথ্য অত্যাচার চালাতেন? এইগুলো নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। যেমন আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন বা হাসিনাপন্থী যে সমস্ত লোকজন বাংলাদেশে রয়েছেন, যারা অনেকেই এখন এই মুহূর্তে দেশ ছেড়ে তারা পালিয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন যে এই গুমঘর বা আয়নাঘর হলো একটা মিথ। বিরোধীরা এই মিথটাকে সাজিয়েছে, এর কোনো বাস্তবতা নেই। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।